গল্পের নাম প্রণয়ের অমল কাব্য। লিখেছেন DRM সোহাগ। আজকে শুনবেন গল্পের ৩৬তম পর্ব। ইরফান খুব লো ভয়েসে শীষ বাজাতে বাজাতেই মায়রার পাশের ড্রাইভিং সিটে এসে বসে। মায়রা পানির পট থেকে পানি খাচ্ছিল। হঠাৎ ইরফানের শীষ কানে আসতেই বেচারি ইরফানের দিকে চেয়ে কেসে ওঠে। ইরফান নিজেকে স্বাভাবিক করে ঘাড় বাঁকিয়ে মায়রার দিকে তাকায়। মায়রার মুখে পানি ছিল, কেসে ওঠায় মুখ থেকে পানি ছিটকে ইরফানের মুখে গিয়ে পড়ে। মায়রা চোখ বড় বড় তাকায়, ডান হাতে মুখ চেপে ধরে। হায় আল্লাহ, এই লোকটার সাথেই শুধু অঘটন ঘটতে হয়। এমনিতেই কেমন রেগেছিল, দাঁত ফেলার বদলে খুন করতে চেয়েছে। এখন তাকে কি করবে? ইরফান রেগে বলে, স্টুপিড গার্ল, বড় হবে না তুমি? মায়রা অসহায় মুখ করে তাকায়। সে তো বড়ই। ভুল করে কিছু হয়ে গেলেও এই লোক তাকে শুধু বলতে থাকে বড় হবে না, বড় হবে না। ইনোসেন্ট ফেস বানিয়ে বলে, আমি বড় হয়েছি, আপনি চশমা কিনুন। এত বড় আমিকে শুধু ছোট দেখেন। ইরফান ডান হাতে তার মুখে লেগে থাকা পানির কণা মুছে নেয়। মায়রার দিকে তীক্ষ্ণ চোখে চেয়ে বলে, আর ইউ শিওর? মায়রা মাথা উপর নিচ করে হ্যাঁ সূচক সম্মতি দেয়। ইরফান ঘাড় ঘুরিয়ে সামনে তাকায়। গাড়ি স্টার্ট দিয়ে স্টিয়ারিং ঘোরায়, ঠোঁট বাঁকায় সামান্য। দৃষ্টি রাস্তার পানে রেখে ঠান্ডা গলায় বলে, ওকে, ভেরি শুন, প্রুভ নিয়ে নিব। মায়রা বোকাচোখে তাকিয়ে থাকে ইরফানের দিকে। হাতে থাকা পানির পট থেকে আরও কিছুটা পানি খেয়ে নেয়। এরপর পানির পট্টি ব্যাগে রেখে দুপা সিটের উপর তুলে বসে। পায়ের মুজো খুলে সিটে মাথা এলিয়ে শান্তিতে চোখ বুজে নেয়। একটু পর কিছু একটা ভাবতেই তোড়াক করে চোখ মেলে ইরফানের দিকে তাকায়। ইরফানকে একা একা কথা বলতে শুনে মায়রা চোখ ছোট ছোট করে তাকায়। কানে ফোন নেই, দুহাতে গাড়ির স্টিয়ারিং ঘোরাচ্ছে। তাহলে একা একা কার সাথে কথা বলছে? ভাবনা অনুযায়ী মায়রা একটু এগিয়ে গিয়ে ইরফানের মুখের সামনে তার মুখ নিয়ে গিয়ে দেখার চেষ্টা করে ইরফান কি করছে। বেচারি সঠিকভাবে কিছু করতে তো পারে না। ঠাস করে ইরফানের কোলের উপর মুখ থুবড়ে পড়ে যায়। ইরফান কথা বলতে বলতে বিস্ময় দৃষ্টিতে তাকায় তার দুপায়ের উপর উপুর হয়ে থাকা মায়রার দিকে। মায়রা দ্রুত মাথা তুলে বলে ওঠে, সরি সরি। কথাটা বলেই দ্রুত তার সিটে ঠিক হয়ে বসতে গেলে ইরফান বা হাতে মায়রাকে টেনে তার কোলে বসায়। ড্যাশবোর্ডের উপর থেকে ফোন নিয়ে লাইন কেটে আবারও ফোন সেখানে রেখে দেয়। মায়রা ঢোক গিলে ঘাড় ঘুরিয়ে ইরফানের দিকে তাকিয়ে মিনমিন করে বলে, সরি, আসলে আমি চোখ চেক করছিলাম আপনি পাগল হয়ে গেলেন কিনা। ইরফান সাথে সাথে বলে ওঠে, হয়েছি। মায়রা অবাক হয়ে বলে, কি? ইরফান বা হাতে মায়রার মাথা সামনের দিকে ঘুরিয়ে দেয়। দৃষ্টি সামনে রেখে ঠোঁট বাঁকিয়ে সূক্ষ্ম হেসে বলে, পাগল। মায়রা কি বলবে বুঝল না। এই লোকটা কি সত্যি সত্যি পাগল হলো নাকি? নিজেই নিজেকে পাগল বলছে। ইরফান বা হাতে গাড়ির স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে ডান হাতে কানের ব্লুটুথ খুলে গাড়ির ড্যাশবোর্ডের উপর রাখে। মায়রা বোকাচোখে দেখল ইরফানের ফোনের পাশে ব্লুটুথ রাখল ইরফান। এবার বুঝল আসল কাহিনী। ধ্যাত, তার মাথায় এটা আসেনি কেন? ইরফান মায়রার হিজাবের নিচ দিয়ে তার বা হাত ঢুকিয়ে দেয়। মায়রা চেঁচিয়ে ওঠার আগেই ইরফান মায়রার গলা চেক করে মৃদুস্বরে বলে, শীত লাগছে। মায়রা ঢোক গিলে। ইরফানের হাত তার গলায় বিচরণ করছে। মায়রা উসখুস করে। ইরফানের হাত ধীরে ধীরে গলা থেকে নিচের দিকে নামতে নিলে মায়রা হিজাবের উপর দিয়েই ইরফানের হাত তার দুহাতে ধরে মিনমিন করে বলে, কি করছেন? ইরফান ডান হাতে গাড়ির স্টিয়ারিং ঘোরায়। দৃষ্টি রাস্তায়। গম্ভীর গলায় বলে, আমাকে বলনি কেন? মায়রা জিভ দিয়ে ঠোঁট ভেজায়। অনেকক্ষণ থেকে এসি চলছে। সে তো বেশিক্ষণ এসি সহ্য করতে পারে না। কিন্তু এই লোকটা তো ঘেমে যায়। মায়রাকে চুপ থাকতে দেখে ইরফান ধমকে বলে, স্টুপিড গার্ল, অ্যান্সার করছো না কেন? হঠাৎ ধমকে মায়রা ঝাঁকি দিয়ে ওঠে। ইস, এই লোকটা আস্ত এক খবিশ। শুধু ধমক দেয়।
ইরফান গাড়ির এসি অফ করে, গাড়ির গ্লাস নামিয়ে দেয়। এরপর ফোঁস করে শ্বাস ফেলে মৃদুস্বরে বলে, ছেলে দুটো কি করেছিল তোমায়? মাইরা বিচার দেয়ার মতো করে বলে, জানেন, ওরা খুব খারাপ। আমাদের গ্রামেও এমন বখাটে ছেলে ছিল, এদের মতোই। আমি ক্লাস 10-এ ওঠার পর স্কুলেই যেতে পারতাম না ওদের জন্য। এত ডিস্টার্ব করত পথে। প্রায় 3 মাসের মাথায় সেই ছেলেগুলো আর জ্বালায়নি। সবচেয়ে বড় কথা, ওরা কানা হয়ে গিয়েছিল। ইরফান গম্ভীর গলায় বলে, একটি চোখ ভালো ছিল। মাইরা কথার তালে বলে, হ্যাঁ হ্যাঁ, কিন্তু ওরা ওই একটা চোখ দিয়েও আমাকে আর কখনো দেখেনি। ডিস্টার্ব করা তো দূর, কিভাবে যে এমন। বলতে বলতে মাইরা থেমে যায়। কিছু একটা ভেবে অবাক হয়ে বলে, আপনি কি করে জানলেন? ইরফান মাইরার আড়ালে এক পেশে সামান্য হাসে। গলা নামিয়ে বলে, আই নো এভরিথিং। মাইরা বেশ কিছুক্ষণ চুপ থেকে, লোকটা তো সেই গ্রামে যেত, জানতেই পারে। এটা ভেবে মাইরা এসব ভাবনাকে বিদায় দিল। মনে পড়ল, তার তো কলেজের জুতো নেই। সে ছুঁড়ে ফেলেছে। এখন কলেজে কি পরে আসবে? ঘাড় বাঁকিয়ে ইরফানকে দেখে আবদার করে বলে, আমাকে এক জোড়া জুতো কিনে দিবেন। ইরফান আর চোখে একবার তাকায় মাইরার দিকে। মাইরা উত্তরের অপেক্ষায় চেয়ে আছে। ইরফান ছোট করে বলে, দিব। মাইরার মুখে হাসি ফুটে ওঠে। প্রায় 20 মিনিটের মতো গাড়ি ড্রাইভ করে ইরফান একটি শু স্টোরের সামনে গাড়ি সাইড করে। মাইরা ইরফানের বুকে ডান গাল ঠেকিয়ে ঘুমিয়ে পড়েছে। ইরফান বেশ কিছু সময় চুপচাপ বসে রইল, ডান হাতে মাইরার মুখটা উঁচু করে ধরে। মাইরা ঘুমের ঘোরে একটু কেঁপে উঠে আবারও গভীর ঘুমে তলিয়ে যায়। ইরফান মাইরার ঠোঁটের নিচে ডান হাতের বুড়ো আঙুলের সাহায্যে আলতো চাপ দেয়। মাইরা শব্দ করে শ্বাস ফেলে। চোখে মুখে বিরক্তির আভা ফুটে ওঠে। ইরফানের ঠোঁটের কোণে সূক্ষ্ম হাসির রেখা। মৃদুস্বরে বলে, মাই বার্ডফ্লাওয়ার। ইরফান মাইরাকে ড্রাইভিং সিটে বসিয়ে দেয়। এরপর মাইরার দিকে কিছুটা ঝুঁকে মাইরার মাথার হিজাব আলগা করে দিয়ে মাইরাকে ভালোভাবে রেখে গাড়ির ডোর শব্দবিহীন লাগিয়ে দেয়। এরপর শু স্টোরের দিকে এগিয়ে যায়। মাইরার কলেজে পড়ার জন্য 4 জোড়া ক্যানভাস শু, 4 জোড়া স্নিকার্স শু আর 4 জোড়া অক্সফোর্ড শু চুজ করে নিয়ে নেয় ইরফান। এরপর শু স্টোর ঘুরে ঘুরে 4 জোড়া বুটস, 4 জোড়া লফার শু, 5 জোড়া পাম্প শু, মোট 25 জোড়া শু নিয়ে নেয়। এরপর আবারও চোখ বুলিয়ে ব্ল্যাক কালারের আরও 5 জোড়া শু নিয়ে নেয়। এরপর ইরফান শুগুলোর বিল মিটিয়ে একজন লোক দ্বারা সবগুলো শু গাড়ি পর্যন্ত আনিয়ে নেয়। ইরফান গাড়ির ডিকি খুলে দিল, লোকটি সবগুলো জুতোর বক্স ডিকির ভিতর রেখে দেয়। ইরফান আর 1 সেকেন্ডও সময় নষ্ট না করে দ্রুত পায়ে গাড়ির ডোর খুলে মাইরাকে দুহাতে আগলে নিয়ে সে সিটে বসে ঘুমন্ত মাইরাকে তার কোলে বসাল। মাইরা নড়েচড়ে আবারও ঘুমে তলিয়ে যায়। যিনি জুতোর বক্সগুলো ইরফানের ডিকিতে তুলে দেয়, তিনি জানালার কাছে এসে শব্দ করে কিছুটা রেগে বলে, আজব ভাই তো আপনি, টাকা না দিয়ে। কথার মাঝেই ইরফান জানালার ফাঁক দিয়ে তার ডান হাত বাইরে বের করে লোকটির কলার থেকে আরেকটু নিচের শার্টের অংশ চেপে ধরে রাগান্বিত চোখে তাকায়। কণ্ঠ নিচু করে দাঁতে দাঁত চেপে বলে, গলায় এত জোর কেন? দেখছিস না ও ঘুমাচ্ছে? লোকটি অদ্ভুতভাবে তাকায় ইরফানের দিকে, দৃষ্টি ঘুরিয়ে মায়রার দিকে তাকালে ইরফান রেগে বলে, বাস্টার্ড, চোখ নিচে, আদারওয়াইজ চোখ তুলে নিব। ইরফানের কণ্ঠ খুবই ক্ষীণ তবে কঠোর শোনায়। লোকটি এ পর্যায়ে একটু ভয় পায়। চোখ সরিয়ে নেয় দ্রুত মায়রার থেকে। মায়রা নড়েচড়ে উঠলে ইরফান লোকটির শার্ট ছেড়ে মায়রার দিকে তাকায়। লোকটি এবার নরম কণ্ঠে বলতে নেয়, স্যার আমার। ইরফান ডান হাত উঁচু করে লোকটিকে থামিয়ে দেয়। লোকটি থেমেও গেল। এতক্ষণে এইটুকু বুঝেছে ইরফান খুব বেশি সুবিধার নয়। ইরফান মায়রাকে শান্ত হতে দেখে তার ওয়ালেট থেকে 1000 টাকার নোট লোকটির দিকে বাড়িয়ে দেয়। ভদ্রলোক ভদ্রতার সহিত বলে, স্যার খুচরো নেই। ইরফান মৃদুস্বরে বলে, পুরোটা রাখো। এরপর গাড়ির গ্লাস উঠিয়ে দেয়। গাড়ির এসি ছেড়ে দেয়। এরপর ডান হাতে মায়রার মুখে লেগে থাকা বিন্দু বিন্দু ঘাম মুছে দেয়।
বা হাতে মায়রার কপাল কিছুটা উঁচু করে গলার ভাঁজে লেগে থাকা ঘাম মুছে দেয়। মায়রা ঘুমের ঘোরে এত নড়াচড়া পেয়ে ভীষণ বিরক্ত হয়। চোখমুখে বিরক্তির ভাঁজ। ঘুমের ঘোরে বিড়বিড় করে ডাকে, শিশওয়ালা। ইরফান সাথে সাথে প্রতি উত্তর করে, বলো বার্ডফ্লাওয়ার। মায়রা অস্পষ্ট স্বরে ঘুম জড়ানো কণ্ঠে আওড়ায়, তুমি আমার শিশওয়ালা। ইরফান কেমন অদ্ভুত দৃষ্টিতে তাকায় মায়রার দিকে। ইরফানের কেমন অস্থির লাগলো মায়রার মুখে তুমি ডাক শুনে। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে মায়রার শুকনো ঠোঁটজোড়ায় একটা গাঢ় চুমু আঁকে। মায়রা কেঁপে ওঠে। ইরফান দুহাতে মায়রাকে তার বুকে চেপে ধরল। মায়রা ঘুমে বিভোর। ইরফান ঠোঁট চওড়া করে হাসে। মায়রার কানের কাছে মুখ নিয়ে গিয়ে মৃদুস্বরে বলে, ইয়াহ, বার্ডিয়ে ফ্লাওয়ার, আই এম অনলি ইয়োর্স, দি হুইসেলার। হ্যাঁ বার্ড ফ্লাওয়ার, আমি শুধু তোমারই শিশওয়ালা। এরপর ইরফান সোজা হয়ে বসে মায়রার দিকে তাকায়। মায়রা পিটপিট করে চোখ মেলে তাকায়। চোখে মুখে ঘুমের বন্যা। মায়রা ইরফানকে ঝাপসা দেখে ঘুম জড়ানো কণ্ঠে আদো আদো স্বরে বলে, কিছু বললেন? ইরফান মায়রাকে চোখ খুলতে দেখে নিজেকে স্বাভাবিক করে নিয়ে গম্ভীর গলায় বলে, নো। মায়রার আবারও চোখ বুজে আসে। ভীষণ ক্লান্ত লাগছে। তবুও কোনো রকমে নিজেকে সামলে ইরফানের বুক থেকে উঠে বসে। দুলতে দুলতে ডান দিকে ঠাস করে পড়তে নিলে ইরফান দ্রুত মায়রাকে আগলে নেয়। বা হাতে মায়রার মাথা তার বুকে চেপে মৃদুস্বরে বলে, স্টুপিড গার্ল, ঘুমাও। এরপর গাড়ি স্টার্ট দেয় ইরফান। মায়রাও আর নড়াচড়া করল না। আবারও ঘুমিয়ে গেল। মায়রা সকাল সকাল ঘুম থেকে উঠে নামাজ পড়ে নেয়। এরপর বই নিয়ে বেলকনিতে গিয়ে একটু আধটু পড়াশোনা করে। একটু পর পর বাগানের দিকে তাকায়। যেখানে ইরফান কতভাবে যে ব্যায়াম করল সেই ঘণ্টাখানেক হল। মায়রা 2 মিনিট বইয়ের দিকে তাকিয়েছে, 10 মিনিট ইরফানকে দেখেছে। কিছুক্ষণ পর ইরফানকে আর দেখতে না পেয়ে ঘরে চলে আসে। হঠাৎ মনে পড়ে তার কলেজের জুতো কেনা হয়নি। ঘরে এসে ইরফানকে না দেখে হতাশ হল। তাহলে কি তার আজ কলেজ যাওয়া হবে না? ঘর থেকে বেরিয়ে গেলে রিতার সাথে দেখা হয়। মায়রা রিতার হাত ধরে বলে, চলো রিতা আপু, আজ আমরা সারাদিন গল্প করি। আমার কলেজ যাওয়া হবে না। কেন? আমার জুতো নেই। তোমার ইরফান ভাইকে কিনে দিতে বলেছিলাম। দেয়নি। কিপটা লোক। একজোড়া জুতোই তো চেয়েছি। মায়রার কথায় রিতা হেসে ফেলল। মায়রার হাত ধরে সিঁড়ি বেয়ে নিচে নেমে একটা নতুন জুতোর র্যাকের সামনে দাঁড় করিয়ে বলে, এই পুরো র্যাক ভর্তি জুতো। তুমি কালকে তাড়াতাড়ি ঘুমিয়ে যাওয়ায় দেখতে পারোনি। মায়রা জুতোর র্যাক খুলে দেখল, আসলেই এইটা ভর্তি জুতো। বেশ কয়েকটা বক্স চেক করে অবাক হল। রিতাকে সহ আরও 2জন কাজের মেয়ে সহ মায়রা, সবাই যে যে কয়টা পারল হাতে হাতে করে ইরফানের ঘরে নিয়ে যায়। ইচ্ছেটা মায়রার। সে সবগুলো এখন পরে পরে দেখবে। মেঝেতে সব রাখা হলে মায়রা সবগুলো জুতো বক্স থেকে বের করে। বক্সগুলো এক সাইডে রেখে সবগুলো জুতো সাজিয়ে রাখল। এতগুলো জুতো একসাথে দেখে তার মনে হচ্ছে সে হকারি করতে নেমেছে। শুধু এটা ঘর না হয়ে রাস্তা হলেই একদম মিলে যেত। মায়রা মাথায় হাত দিয়ে জুতোগুলোর সামনে বসে আছে। পুরো 30 জোড়া জুতো। এতগুলো জুতো কার জন্য কিনেছে? ভাবনা রেখে মায়রা একটা একটা করে জুতো ট্রাই করতে লাগল। প্রতিটা জুতো পরে আয়নার সামনে গিয়ে দাঁড়ায়। 3 ধরনের জুতো, যেগুলো কলেজের জন্য। বাকিগুলো এখানে ওখানে পরার জুতো। মায়রা একজোড়া জুতো পরে আয়নার সামনে স্টাইল করে হাঁটছে। পরনের ওড়নাটা খুলে রাখল, এটা ডিস্টার্ব করছে। চুলগুলো খোপা করে নিলেও হাঁটাহাঁটির ঠেলায় খুলে গিয়েছে। মায়রা জুতো পরে র্যামশোয়ের মতো করে হেঁটে হেঁটে আয়নার সামনে নিজের পায়ের দিকে তাকিয়ে দেখছে। মুখে হাসি। ইরফান ঘরের দরজার সামনে বেশ অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছে। মায়রার কার্যকলাপ নিশ্চুপ হয়ে দেখছে। মায়রা ঘুরে ঘুরে নিজেকে দেখছে। এখানে কালো জুতোর সংখ্যা সবচেয়ে বেশি। মায়রার সবগুলো জুতোই ভীষণ পছন্দ হয়েছে। লাস্ট জুতো চেঞ্জ করে আয়নার সামনে দাঁড়ায়। আবারও কোমর এদিক ওদিক করে হাঁটে। ইরফান দুহাত আড়াআড়িভাবে বুকে গুজে মায়রাকে সূক্ষ্ম চোখে পরখ করে। মায়রার ঢাম করে হাঁটা দেখে বেশ কয়েকবার অজান্তেই ঠোঁটের কোণে হাসি ফুটেছে।
মাইরা লাস্ট জুতো পরে কোমরে বা হাত রাখে। ডান পাশ আয়নার দিকে হয়ে দাঁড়িয়ে সামনের দিকে একটু হাঁটে। এরপর চুলগুলো ঝাড়া দেওয়ার মতো করে ডান দিকে ঘাড় বাঁকিয়ে তাকায়। দৃষ্টি পিছন দিকে চলে যায়। দরজায় ইরফানকে দেখে মাইরার চোখ বড় বড় হয়ে যায়। দ্রুত পিছন ফিরে জিহ্বায় কামড় দেয়। চোখমুখ খিচিয়ে নেয়। ইরফান ঠোঁট প্রসারিত করে হাসে। মাইরা দ্রুত জুতো খুলে পিছু ফিরেই দৌড়ে গিয়ে ওড়নাটা গায়ে জড়িয়ে নেয়। এখন কি করবে? সব মানসম্মান শেষ। এই লোকটা এসেছে তাকে একবার বলেওনি। পিছু ফিরলে ইরফানকে তার কাছে দেখে আবারও চোখ বড় বড় হয়ে যায়। ঘাড় ঘোরাতে নিলে ইরফান মাইরাকে তার দিকে ফিরিয়ে দাঁড় করায়। মাইরা মাথা নিচু করে মিনমিন করে বলে, আসলে আমি দেখছিলাম। থেমে যায়। তার কি যে লজ্জা লাগছে। একটু পর নিজেকে সামলে চোখ তুলে তাকায় ইরফানের দিকে। ইরফান গম্ভীর চোখে মাইরার দিকেই চেয়ে। দুজনের চোখাচোখি হয়। মাইরা মিনমিন করে প্রশ্ন করে, এতগুলো জুতো কার জন্য কিনেছেন? ইরফান সাথে সাথে উত্তর করে, জাস্ট ফর ইউ। মাইরা অবাক হয়ে বলে, এতগুলো কিনেছেন কেন? ইরফান মাইরার কপালের বাম পাশ থেকে ডান পাশে বুড়ো আঙুল আলতো হাতে ঘোরায়। মাইরার চোখের দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলে, মাই উইশ। পছন্দ হয়েছে? মাইরা কথার তালে খুশি হয়ে বলে, ভীষণ। কথাটা বলে কেমন যেন অস্বস্তিতে পড়ে যায় মেয়েটা। মাথা নিচু করে নেয়। ইরফান সূক্ষ্ম হেসে ছোট করে বলে, গুড গার্ল। এরপর উল্টো ঘুরে ওয়াশরুমের দিকে যেতে যেতে ঠোঁট বাঁকিয়ে হাসে। ছোট করে একটুখানি শীষ বাজায়। মাইরার বুক ধরফর করে। তার প্রিয় শীষ। ইরফানের উন্মুক্ত ফর্সা ঘামযুক্ত পিঠটার দিকে তাকিয়ে থাকে। ইরফানকে তার স্বভাবেই খুব ভালো লাগে। ঠোঁটের কোণে মৃদু হাসি লেগে। ফারাহ ভার্সিটিতে পা রেখে এদিক ওদিক চোখ ঘুরিয়ে শুদ্ধকে খোঁজে। মেয়েটার গায়ে হালকা জ্বর। গতকাল শুদ্ধ তাকে ভুল বুঝেছে। এরপর থেকে ফারাহ কতগুলো যে কল করেছে শুদ্ধকে। শুদ্ধর কোনো রেসপন্স পায়নি। গতকাল ভার্সিটি আসতে পারেনি, জ্বর বেড়েছিল খুব। আজ একটু কম লাগছে। যদিও তার মা আসতে নিষেধ করেছিল, সে শোনেনি। শুদ্ধকে সে নিজে থেকে কল দিত না সেভাবে। তাদের এই অনুভূতির একদম প্রথম প্রথম ফারাহ দিনে হিসাব ছাড়া কল করত শুদ্ধকে এটা ওটার বাহানায়। শুদ্ধ প্রথম দিকে তাকে ভীষণ এভয়েড করত। কথাটা মনে আসতেই চোখের কোণে জলকণার আবির্ভাব হল। মাথা নিচু হাঁটতে লাগল। সেই দিনের কথাগুলো ভাবলে হাসি পায়। ভীষণ পাগলামি করত শুদ্ধর সাথে একবার কথা বলার জন্য। এরপর যখন একটু আধটু বুঝতে শুরু করেছিল শুদ্ধকে, তখনই মিশকার জন্য শুদ্ধ তাকে থাপ্পড় মারল। এরপর থেকে ফারার অভ্যেস বদলে যায়। পাগলামির লাগাম টানে। শুদ্ধ তাকে সবসময় অন্য মেয়েদের নিয়ে নয়তো তাকে তিরস্কার করে কথা বলত। কিন্তু কালকের মতো এতটা এভয়েড কখনো করেনি। কোথা থেকে শাহেদ দৌড়ে এসে ফারার পাশে দাঁড়িয়ে বলে, কি রে, কখন আসলি? ফারাহ মাথা তুলে বিরক্তি কণ্ঠে বলে, তুই আমার থেকে 100 হাত দূরে থাকবি। শাহেদ অসহায় মুখ করে বলে, আমি আবার কি করলাম? তোর জন্যই তো শুদ্ধ ভাই। থেমে যায় ফারাহ। দূর থেকে নুসরাত দৌড়ে এসে ফারার পাশ থেকে বলে, আরে শুদ্ধ দুলাভাই কষ্ট পায়। তিনি কষ্ট পেলে আমাদের ফারাহ বেবিও কষ্ট পায়। বুঝিস না? ফারাহ রেগে তাকালো নুসরাতের দিকে। কিছু না বলে ধ্রুপধাপ পা ফেলে তার ক্লাসরুমের দিকে যায়। সাজিদ শাহেদের দিকে তাকিয়ে বলল, তুই মেয়েদের গায়ের উপর পড়িস কেন? তোর জন্য ওর সাথে শুদ্ধ স্যারের ঝামেলা হচ্ছে। নুসরাত আর শাহেদ একসাথে বলে ওঠে, এই যে আসছে আমাদের মহৎ, ভদ্র, সুশীল বিদ্যাসাগর কালামানিক। সাজিদ বিরক্ত হয়ে তার ক্লাসের দিকে পথ ধরে। নুসরাত আর শাহেদ একসাথে হেসে ওঠে। ফারার মন খারাপ। আজ শুদ্ধর ক্লাস নেই। কখন ক্লাস শেষ হবে, সে শুদ্ধর সাথে কথা বলবে। ছটফটানি মন নিয়ে মেয়েটা প্রথম ক্লাস শেষ করল। এরপর কোনো দিকে না তাকিয়ে দ্রুত ক্লাসরুম থেকে বের হয়ে যায়। পিছন থেকে তার ফ্রেন্ডের ডাক শুনল না। ফিরেও তাকাল না। ফারাহ আশেপাশে চোখ বুলায়।
মূলত শুদ্ধকে খুঁজছে। হাঁটতে হাঁটতে শুদ্ধর অফিস রুমের দিকে চলে এসেছে। শুদ্ধ তার অফিস রুমের দিকে হেঁটে যাচ্ছিল। ফারাহ এক প্রকার দৌড়ে শুদ্ধর পিছনে গিয়ে ডাক দেয়, শুদ্ধ ভাই। শুদ্ধর পা থেমে যায়, তবে পিছু ফিরল না। ফারাহ আবারও অপরাধীর ন্যায় বলে, শুদ্ধ ভাই, আমি সরি। শুদ্ধ পিছু ফিরে তাকায়। রেগে বলে, এখান থেকে যাও ফারাহ। এটা তোমার বাসা নয়, এটা ভার্সিটি। ফারাহ অসহায় কণ্ঠে বলে, শুদ্ধ ভাই আমার কথাটা। শুদ্ধ ধমক দেয়, ফারাহ, আমি কিন্তু থাপ্পড় দিয়ে দিব যে কোনো টাইমে। এখান থেকে যাও। ফারার চোখজোড়ায় জলকণা চিকচিক করে। সে মানল না। দুপা এগিয়ে এসে ভাঙা গলায় ডাকে, প্লিজ শুদ্ধ ভাই একবার। শুদ্ধ এবার আগের চেয়েও জোরে ধমক দেয়, ফারাহ যাবে তুমি, নাকি মার খাবে? ফারাহ মাথা নিচু করে নেয়। শুদ্ধ ফারাহকে এখনো এখানে দেখে আবারও ধমকে বলে, ফারাহ তুমি একটা বেয়াদব নারী, বুঝেছ? যাও এখান থেকে। ফারাহ চোখে টইটুম্বুর পানি নিয়ে মাথা তুলে তাকায়। কিছু বলার জন্য মুখ খুলতে নিলে শুদ্ধ এবার বেশ কড়া একটা ধমক দেয়। ফারাহ কেঁপে ওঠে। শুদ্ধ তার অফিস রুমে গিয়ে ঠাস করে দরজা আটকে দেয়। ফারাহ মাথা নিচু করে বেশ কিছুক্ষণ বন্ধ দরজার সামনে দাঁড়িয়ে রইল। শুদ্ধ যদি দরজা খুলে সেই আশায়, কিন্তু শুদ্ধ দরজা খুলল না। ফারাহ নীরব অশ্রুর সাথে নিয়ে এগিয়ে গিয়ে ভার্সিটির মাঠের এক কোনায় নিরিবিলি একটা জায়গায় বসে। কিছুক্ষণের মাঝে ফারার পাশে নুসরাতে এসে বসে। অবাক হয়ে বলে, এখানে একা কি করছিস? তোর যে ক্লাস ছিল। ফারাহ মাথা নিচু করে বিরক্ত হয়ে বলে, আমি এই স্যারের ক্লাস করি না। কেন? কারণ এই সৌভিক স্যার একটা বেয়াদব। নুসরাত অবাক হয়ে বলে, কেমনে জানি? দেখতে তো ভালোই লাগে, ভেতরে ভেতরে কালোতে ভরা। সৌভিক স্যারকে ফারার একদম পছন্দ নয়। একদিন তাদের বাড়ি গিয়েছিল ওই সৌভিক। তাকে বাজে কথা বলেছিল। শুদ্ধ সেদিন রেগেছিল খুব। তখন ফারাহ চিনত না এই স্যারকে, কারণ তাদের ক্লাস নিত না তখন। পরে তার ভাইয়ের থেকে এই সৌভিক স্যারের ব্যাপারে শুনেছিল। নুসরাত ফারার কাঁধে হাত দিয়ে বলে, এভাবে কাঁদছিস কেন? ফারার চোখ থেকে আবারও পানি গড়িয়ে পড়ে। নাক টেনে কালকের শুদ্ধকে থাপ্পড় মারার ঘটনা বলে। শুদ্ধ তার সাথে কথা বলছে না সেসব বলে। নুসরাত এক হাতে ফারাহকে জড়িয়ে ধরে বলে, আরে বাবা, এত কান্নার কি আছে? সবারই একটু আধটু ঝামেলা হয়, তাই বলে হাত পা ছড়িয়ে কাঁদতে হবে? এমনি ঠিক হয়ে যাবে। শুদ্ধ স্যার এমনিতেও ভালোই আছে। ফারাহ নাক টেনে নুসরাতের দিকে তাকিয়ে রেগে বলে, তুই শুদ্ধ ভাইকে ভালো বলছিস কেন? নুসরাত গায়ে হাওয়া খাওয়ার ভঙ্গি করে বলে, নিতে যাচ্ছি না তোর জামাইকে। রিল্যাক্স ফারাহ বেবি। ফারাহ কান্নামাখা গলায় বলে, শুদ্ধ ভাই আগে কখনো এমন করেনি। আমি ইচ্ছে করে থাপ্পড় দিইনি, সত্যি। নুসরাতের মায়া লাগল। ফারাহকে এক হাতে জড়িয়ে নিয়ে বলল, একটু রেগে আছে, ঠিক হয়ে যাবে। কান্না অফ করত। শুদ্ধ চেয়ারে গা এলিয়ে দিয়ে হঠাৎই হেসে ফেলল। এই ফারার তেয়ারামি এভাবে ছুটবে জানলে কত আগেই এসব ডোজ দিত। কি সাংঘাতিক কাজ করেছে! তাকে থাপ্পড় মেরেছে। এসব মানবে না তো। বউ কেন মারবে? শুদ্ধর মেজাজ বেশ ভালো চড়া ছিল। ফারাহকে কাঁদতে দেখে একটু ঠান্ডা হয়েছে। পকেট থেকে ফোন বের করে ফাইজকে কল করে। রিসিভ হলে শুদ্ধ ডেকে ওঠে, দোস্ত বল, কই তুই? কাজে এসেছি। শুদ্ধ অবাক হওয়ার ভান করে বলে, কাজী ডাকতে গিয়েছিস? ওয়াও, হাউ কিউট শালা। অতপর লজ্জা পাওয়ার ভান করে বলে, কি দুষ্টু রে তুই। যেই বললাম তোর বোন ওর ভার্জিনি ঘেটে নেয়ার জন্য কেঁদে কেটে অস্থির। অমনি পরের দিনই ভাই হয়ে বোনের কান্না সহ্য করতে না পেরে বোনের ভার্জিনিটি নষ্ট করতে উঠে পড়ে লেগেছিস। তোর মতো ভাই তো ঘরে ঘরে দরকার শোনা। ফাইজ রেগে বলে, এই বেয়াদব আমি ফারার বড় ভাই। শুদ্ধ হাসি হাসি মুখ করে বলে,
কি কিউট বড় ভাই রে তুই। শালা হিসেবে তো আরো ভেরি ভেরি কিউট। আমাকে শালা বানানোর জন্য কি সুন্দর উঠে পড়ে লেগেছিস। আমার তো বিয়ের শেরওয়ানি বানানো হয়নি। সোনা, তোর বোন আমাকে শার্ট প্যান্ট পরে বিয়ে করবে। ফাইজ হতাশ। এই বেয়াদব কোথা থেকে উঠে এসেছিল। শুদ্ধ এবার কিছুটা সিরিয়াস হওয়ার ভান করে বলল, সুন্দর দেখে একটা কাজী আনিস বুঝলি। কাজী টাক হলে কিন্তু বিয়ে করব না। ওর হাওয়া লেগে যদি আমি টাকটুক হয়ে যাই, তখন আবার আরেক জ্বালা। ফাইজ ওপাশ থেকে হেসে ফেলল। অতঃপর বলে, তোর বিয়েতে আমি টাক কাজী খুঁজে খুঁজে আনব। শালা বান্দর। শুদ্ধ ইনোসেন্ট ফেস বানিয়ে থাকে। অতঃপর বলে, বলছি তোর বোনকে একটু স্যাড ছম পাঠাতো। কেন? আরে তোর বোনের ঘাড়ের তেয়ারা রগে একটু টান দিয়েছি। বেচারি কষ্ট পাচ্ছে। তোর বোনটার কি কষ্ট? ওকে একটু স্যাড ছম পাঠাসো না। ফাইজ রেগে বলে, এই বেয়াদব তুমি আবার আমার বোনের পিছে লাগছিস। ওকে কিন্তু এবার আমি সত্যি সত্যিই বিয়ে দিয়ে দিব আরেক জায়গায়। শুদ্ধ চেয়ারে হেলান দিয়ে আফসোসের সুরে বলে, ইনায়া তার জন্য সেই কষ্ট হচ্ছে জানিস শোনা। তোর পাশার মানচিত্র পাল্টে দিল বেচারিটা কতই না কাঁদবে। নতুন নতুন জামাইয়ের এই হাল আমার বোনটা কি করে মেনে নিবে। ফাইজ ওপাশ দাঁত কিরমির করে। শুদ্ধ হেসে বলে, পদ্ধতিটা কি বর্ণনা দেয়া শুরু করব। ফাইজ কল কেটে দেয়। শুদ্ধ এপাশ থেকে শব্দ করে হাসে। একটু পর থামে। ফারার সাথে এভাবে কথা বলে খারাপ লাগছে, কিন্তু এই মেয়েটাকে সোজা করতে হবে। বিড়বিড় করে, কত জ্বালাইলা ফারাহ পাখি, এবার একটু তুমিও জ্বলে যাও। আমি সুযোগ বুঝে উপর থেকে পানি ছিটিয়ে দিব। সামিয়াটা আসলেই বহুত ভালো, কিন্তু ওর প্রতি তো বোনের ফিলিংস আসে। কথাগুলো বলে নিজেই হেসে ফেলল। ইরফান আর অন্তরার ব্যাপারটা আজ কিছুটা অনুধাবন করল। ভাবুক ভঙ্গিতে বলে, ফিলিংস ব্যাপারটা অদ্ভুত। হুট করে কার প্রতি যেন এসে যায়। শালা আমাদের মনটাও বেইমানি করে। আমাদের খবর না দিয়ে হুট করে একজনের উপর পিছলা খায়। চোখ বুজে কপালে আঙুলে টোকাতে টোকাতে বিড়বিড় করে, আমার এক পিচ ফারাহ পাখি, কত ভালোবাসি গো তোমায়। ফারাহ চুপচাপ দাঁড়িয়ে আছে ভার্সিটির গেটের সামনে। ডেইলি শুদ্ধ তাকে ডাকে, কিন্তু ও আজ ডাকল না, বরং একবারও তাকালো না ফারার দিকে। ফারার চোখ আবারও ভিজে যায়। সে আবারও শুদ্ধর দিকে এগিয়ে গেলে শুদ্ধ তার আগেই তার গাড়িতে উঠে বসে। ফারাহকে সরাসরি অ্যাভয়েড করল। একটুও সময় নষ্ট না করে শুদ্ধ গাড়ি স্টার্ট দেয়। সামনের আয়নায় রাস্তার পাশে দাঁড়ানো ফারাহকে দেখে একটু হাসে। পকেট থেকে ফোন বের করে ইরফানকে বলে, ফারাহকে নিয়ে তাদের বাড়ি যেতে। ফারাহ বেশ অনেকক্ষণ চুপ করে সেখানে দাঁড়িয়ে রইল। এরপর উল্টো পথে একা একা হাঁটতে থাকে। মাথা নিচু। একটু পর পর চোখের পানি মুছে নেয়। মাথা কেমন যেন ঘুরছে। জ্বর বেড়েছে হয়তো। বেশ অনেকক্ষণ হাঁটতে হাঁটতে হঠাৎই ফারার হাত ধরে কেউ জোরে টান দেয়। ফারাহ দ্রুত মাথা তুলে মাইরাকে দেখে অবাক হয়। মাইরা ভীত কণ্ঠে বলে, কিভাবে হাঁটছিলে আপু? এক্ষুনি তোমাকে ওই গাড়িটা মেরে দিচ্ছিল। ফারাহ দ্রুত চোখ মুছে জোরপূর্বক হাসার চেষ্টা করল। অতঃপর বলে, তুমি এখানে? মাইরা পিছন দিকে আঙুল দিয়ে দেখিয়ে বলে, ওই তো আমার কলেজ। তুমি এইদিকে এসেছ যে? ফারাহ মৃদুস্বরে বলে, এমনিই। মাইরা ফারার চোখ মুখ লাল দেখল। ফারার হাত ধরলে অবাক হয়ে বলে, আপু তোমার গায়ে তো জ্বর। ফারাহ মাথা নেড়ে বলে, প্রবলেম নেই। মাইরা আশেপাশে তাকাল। ইরফান যে কই? ভাবল এগিয়ে যাওয়া যাক। অতঃপর ফারার হাত ধরে বলে, আসো আপু। উনি এক্ষুনি চলে আসবে। তোমাকে রেখে আসবে, এসো। ফারাহ নিষেধ করল না। ফাইজ আজ বাসায় নেই। শুদ্ধ তো নিয়ে গেল না। ইরফান তার বড় ভাইয়ের মতোই। উল্টে সে ইরফানকে বললেই ইরফান তাকে পৌঁছে দিবে। মাইরা রাস্তার ডান পাশে, বা পাশে ফারাহ। মাইরা সামনের দিকে এক পা রাখতেই হঠাৎ জোরে সোরে এক ধাক্কা খেয়ে রাস্তার মাঝে পড়ে যায়। ফারাহ চোখ বড় বড় করে তাকায়।
দ্রুত মায়রার দিকে এগিয়ে গিয়ে হাঁটু মুড়ে বসে মায়রার কাঁধ ধরে বলে, মায়রা ঠিক আছো? মায়রা চোখ খিচে নিয়েছে। হাঁটুতে আর হাতের তালুতে বেশ ব্যথা পেয়েছে। সাথে কোমরেও মনে হয় ভালোই ব্যথা পেয়েছে। বেশ অনেকটা বেগ বহিয়ে দুহাত পিছালা রাস্তা থেকে তুলে বসে নাসিম দ্রুত গাড়ি থেকে বেরিয়ে এসে রাস্তায় মায়রাকে দেখে বিস্ময় দৃষ্টিতে তাকায়। বিচলিত কণ্ঠে বলে, সরি সরি বারবি ডল। অনেক ব্যথা পেয়েছ নাকি? পরিচিত কণ্ঠ পেয়ে মায়রা মাথা তুলে তাকায়। নাসিমকে দেখে বুঝল এই লোকের গাড়ির সাথে ধাক্কা খেয়ে এসে পড়েছে। বিরক্তি কণ্ঠে বলে, না আঙ্কেল, খুব আরাম পেয়েছি। নাসিম তোবদা খেয়ে চেয়ে আছে। অদ্ভুতভাবে আওড়ায়, আঙ্কেল। মায়রা নছিমের এক্সপ্রেশন দেখে মাথা নিচু করে একটু হাসল। এই লোকটাকে তার বরাবরই বিরক্ত লাগে। কেমন অদ্ভুত নামে ডাকে। ফারাহ বোকা চোখে একবার মায়রার দিকে তাকায়, আরেকবার নাসিমের দিকে। মায়রা একা একা উঠতে নিলে নাসিম নিচু হয়ে মায়রাকে ধরতে চায়, সাথে বলে, আমি তোমাকে হেল্প করছি বারবি ডল। মায়রা কিছু বলার আগেই ইরফানের শব্দ কণ্ঠ ভেসে আসে, ডোন্ট টাচ হার। চলবে ইনশাআল্লাহ।